ঠিক তখনই বেজে উঠল তন্নির মোবাইল। স্ক্রিনে ভেসে উঠল আরহানের নাম সহ ছবি। চমকে উঠল তন্নি। হৃৎপিণ্ডের মৃদু কম্পন নিয়ে হতবম্ব হয়ে তাকিয়ে রয়। আরহান সত্যি ওকে কল দিয়েছে? তা ভাবতে ভাবতেই কেটে যায়। দ্বিতীয়বার কল আসে ছেলেটার। এবার আর সময় নেয় না, রিসিভ করে। মোবাইল কানে নিয়ে নিশ্চুপ রয়। অপর পাশে আরহানও সহসায় কিছু বলে না। তন্নির মোবাইল দেখার পরই ও জানতো মেয়েটা দেখবে ওর মেসেজগুলো। সারাদিন পর রাতে অনলাইনেও পেল মেয়েটাকে। এরপরই কল দিয়ে বসলো। একটু সময় নিয়ে আরহান ওকে সেদিনের মতন ডাকলো, তানহিয়াত। আরও একবার কেঁপে উঠল তন্নি। চোখে আবারও অশ্রু এসে ভিড় জমালো। নিশ্চুপ ও। আরহান আবারও ডেকে উঠল, তানহিয়াত, এই হিয়া, কথা বলবেন আমার সাথে? এবার ফুপিয়ে উঠল তন্নি। আরহান বেশ বুঝতে পারলো মেয়েটার কান্না। বলল, কান্না করবে না, আমার সাথে কথা বলো তানহিয়াত। অভিক। কোন রকম নামটা উচ্চারণ করে শব্দ করে কেঁদে উঠল এবার। একটু সময় নিয়ে আরহান বলল, কান্না থামাও। তুমি জানো আমি তোমার কান্না সহ্য করতে পারি না। আপনি আপনি কেন কল দিলেন অভিক? একদম ঠিক করেননি, কান্নারত গলায় বাধা বাধা স্বরে বলে উঠল তন্নি। তাতে যেন খানিকটা কঠোর হয়ে উঠল আরহানের কণ্ঠস্বর। গম্ভীর কণ্ঠে বলল, আমার বউকে কল দেব ঠিক ব্যাঠিক কিছু দেখার প্রয়োজন নেই। এতদিন দূরে দূরে আছি বলে এটা ভেবো না দূরে চলে যাচ্ছি, তোমাকে শুধু সময় দিচ্ছি। বাট এখন তো মনে হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব নিজের কাছে নিয়ে আসতে হবে। অভিক, আপনি আমায় ভুলে যান। ভুলে যাবার জন্য তোমাকে বউ বানাইনি। আমাদের বিয়ের কথা কেউ জানে না, কেউ জানবেও না। আপনি আপনি ভেঙে দিন এই ঝুলে থাকা সম্পর্ক, নতুন করে জীবন শুরু করুন। আমার মতো মেয়েকে নিজের সাথে জড়িয়ে আপনার জীবন নষ্ট করবেন না অভিক। শ্যাট আপ। আর একটা কথা বলবে তো? রাগ জেদ সবটাই প্রকাশ পেল আরহানের কণ্ঠস্বরে। ধমকে উঠে বলায় কিঞ্চিত ভয়ও পায় তন্নি। আবারও ফুপিয়ে ওঠে। একটু থেমে রাগ সংবরণ করে আরহান। জোরে নিঃশ্বাস টেনে বলে ওঠে, সময় দিচ্ছিলাম, বাট তোমার সেটা ভালো লাগছে না, তাই না? বেশ, খুব তাড়াতাড়ি তোমাকে আমার কাছে নিয়ে আসার ব্যবস্থা করছি। বলেই কল কাটলো আরহান। তন্নিকে কিছু বলার সুযোগও দিল না। কিঞ্চিত রাগ নিয়ে নিজের রুম থেকে বেরোলো আরহান, সোজা অনিকের রুমে। দরজা নক করতেই ভেতর থেকে তনুজা আসতে বলল ওকে। ও ঢুকলো রুমে। অনিক ও তনুজার সামনে গিয়ে বসলো খাটে। অনিক, কি হয়েছে? জিজ্ঞেস করতেই আরহান দৃঢ় কণ্ঠে বলে উঠল, আই নিড তানহিয়াত। যত তাড়াতাড়ি সম্ভব হিয়াকে আমার কাছে এনে দাও ভাইয়া। আর কারোর কথা শুনবো না আমি, ওর অসুস্থতাও দেখবো না। অনেকটা সময় পরেই রুমে এলো আরহান। রুমে এসে মোবাইল হাতে নিয়েই দেখতে পায় তন্নির কতগুলো মিস কল। সুপ্ত নিঃশ্বাস ছেড়ে কল ব্যাক করে। মেয়েটা রিসিভ করতেই ও বলে ওঠে, এত রাত হয়েছে এখনো ঘুমাচ্ছ না কেন? আন্টি কোথায়? অভিক, আমার কল ধরছিলেন না কেন? আপনি আপনি কল না ধরলে আমার বড্ড ভয় করে, কিছুটা উত্তেজিত কণ্ঠে বলল তন্নি। একটু সময় নিয়ে আবারও বলল, আপনি আমার সাথে কথা বলুন অভিক, কথা বলুন প্লিজ। তানহিয়াত, শান্ত হও, এই তো আমি কথা বলছি তোমার সাথে। এবারে একটু শান্ত হয় তন্নি। আরহান ফের বলে, ঘুমাওনি কেন? অনেক রাত হয়েছে তো, আপনি আমার সাথে কথা বলুন। আন্টি কোথায়? এখানেই। আরহান বেশ বুঝতে পারলো এবার তন্নির পাগলামি। ভীতি মনে কখন কি বলে ফেলে নিজেই বুঝতে পারলো না। হয়তো আন্টির সামনে কখনোই এভাবে কথা বলতে চাইতো না। না, এবার মেয়েটাকে ওর কাছে আনতেই হবে। আগলে রাখবেও একদম পুতুলের মতো। আদরে আগলে শুধু বুকে জড়িয়ে রাখবে পুতুলটাকে, আর কিচ্ছু করবে না। আরহান মুখে বলল, আচ্ছা। ফোন কানে ধরেই আন্টির পাশে শুয়ে পড়ো। তন্নি সেভাবেই শুয়ে পড়লো। বলল, শুয়েছি, এবার চোখ বন্ধ করো, আমি কথা বলছি, তুমি শুধু শোনো। গত কয়েকদিনে বেশ স্বাভাবিক হয়ে উঠেছে তন্নি। এখন টুকটাক ভালোই কথা বলে। আরহানের সাথেও অনেকটা স্বাভাবিক হয়ে উঠেছে। ঠিক এই সুযোগটা কাজে লাগিয়েই অনিক ওদের বিয়ের কথা বলেছে দুবাসায়। শুরুতে ওদের বাবা মায়েরা কেউই সহজভাবে নিতে পারল না বিষয়টা। যেন ভুলেই গেছে আরহান তন্নির কাবিনের কথা। আরহানের রাগ তখন তুঙ্গে। নিজে মনে ধারণা করে নিল তন্নির সাথে হওয়া ওই ইনসিডেন্টের জন্যই হয়তো এমনটা বলছে। রাগ নিয়ে মা বাবাকে বলেই বসলো, তোমরা ভুলে যাচ্ছ কেন? আইনিভাবে তানহিয়াতের সাথে আমার বিয়েটা হয়ে গেছে, আর কবুল বলা সেটাও। অনিক এসে থামিয়ে দেয় আরহানকে। ও চায় না না বলে করা বিয়েতে বাবা মা কষ্ট পাক, যেখানে তারা নিজেরাই তন্নিকে পছন্দ করেছিল আরহানের জন্য। আশা বেগম আহত হন ছেলের কথায়। অশ্রুসিক্ত চোখে বলে ওঠে, তুই ভাবলি কি করে ওই ঘটনার জন্য তন্নিকে দূরে ঠেলবো? ও আমার মেয়ে আরহান। এর পরের ঘটনাগুলো খুব দ্রুতই ঘটে গেল যেন। সেদিন মায়ের কথায় আরহানের অপরাধবোধ কাজ করলেও আশা বেগম তা মনে করতেই দিলেন না ছেলেকে। বরং তিনি ও মোস্তফা চৌধুরী তন্নিকে একবারের জন্য নিজেদের বাসায় আনার কথা বললেন। এতটা জোর দিয়ে বলায় তাহমিদ শেখও না করতে পারলেন না। তাছাড়া তিনি তো দেখেছেন মেয়েকে আরহানের সাথে কথা বলার জন্য কতটা পাগলামি করে। সপ্তাহ দুয়েকের মাঝেই হঠাৎ তন্নির চাচা চাচি ফুপুরা আসে ওকে দেখতে। সেই সুযোগে তাহমিদ শেখ মোস্তফা চৌধুরীদেরও আসতে বলেন। ছেলে মেয়ে দুটোর বিয়ের ব্যাপারে আলোচনা এই সুযোগেই না হয় করা হোক। বাসা ভর্তি লোকজনের জন্য রুম ছেড়ে বেরোয় না তন্নি। তিথি বারবার এসে গল্প জমানোর চেষ্টা করলেও পাত্তা দেয় না। তখন আরহানেরা চলে এসেছে। আশা বেগমের সাথে দেখা করার জন্য বেরোলো না ও। অনেকটা সময় পেরিয়েছে, আর ঘরে বসে মন থাকতে চাইল না তন্নির। অচেতন মন যেন টানতে লাগলো বাইরে। কিছু না ভেবে বেরিয়েও গেল রুম ছেড়ে। দূর থেকে একবার উকি দিল ড্রয়িং রুমে, কিন্তু গেল না। ও এগিয়ে গেল গেস্ট রুমের দিকে। আশা বেগমের সাথে আগে দেখা করুক।
কিন্তু দরজার কাছাকাছি গিয়েই হঠাৎ থেমে গেল তন্নির পা দুটো। ভেসে এলো ওর ফুপুর গলা। হ্যাঁ, ওকে নিয়ে কথাগুলো বলছে আশা বেগমকে। স্পষ্ট শুনতে পেল তন্নি, এমন মেয়েকে যে ঘরে তুলবে না পা, আমরা তো ভাবতেও পারিনি। আপনাদের তুলনা হয় না, নয়তো অন্য কেউ হলে কি ছেলের বউ করে নিত? আপনি যা ভাবছেন তেমন নয়। তন্নি আমাদের বলতে চাইলেই আশা বেগমকে থামিয়ে দেন তন্নির ফুপু। বলে, আমরা কি জানি না ভেবেছেন? বড় মেয়েটা আছে বলেই তো বাধ্য হয়ে তন্নিকেও ঘরে তুলতে হচ্ছে। সংসারে শান্তি বলেও তো কিছু আছে। কিন্তু আপনারা চাইলেই আরহান পাবার জন্য ভালো জায়গায় বিয়ে ঠিক করতে পারতেন, ভালো একটা মেয়ে আনতে পারতেন। একটু থামে তন্নির ফুপু। এই ফাঁকে আশা বেগম কিছু বলতে চান, কিন্তু এবারও সুযোগ দেওয়া হলো না তাকে। তন্নির ফুপু ও ছেলের বউটা একজোট হয়ে আবারও বলতে লাগলো, আপনিই বলুন আপা, ছেলেগুলোকে না উস্কালে ওকে তুলে নিয়ে যাবেই বা কেন? আর তন্নিকেই দেখুন কত স্বাভাবিক। এই মেয়ের হারে হারে শয়তানি, এতগুলো ছেলে মিলে ধর্ষণ করলো। অন্য কেউ হলে তো গলায় দড়ি দিত। কেঁপে উঠল তন্নির শরীর। মুহূর্তেই মানসপটে ভেসে উঠল সেই রাতের কথা, একের পর এক। কত আকুতি ওর, অথচ ওই ছেলেগুলো ওকে। তন্নির ফুপু ফের বলে গেলেন, এমন মেয়েকে কি কেউ ঘরে তুলতে চাইবে বলুন? মরে টরে গেলে তাও কথা ছিল, বংশের মান ডুবত না। ভাই তো আর মেয়েকে ফেলে দিতে পারবে না, তাই আপনার ছেলের ঘাড়েই চাপিয়ে দিচ্ছে। আরহানেরও বলি বাপু, এত এত ভালো মেয়ে থাকতে এই ইজ্জতভ্রষ্ট মেয়েকেই কেন বিয়ে করতে রাজি হলো? দাঁড়িয়ে থাকাও দায় হয়ে উঠল তন্নির। টুপ করে গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়তেই 2 কদম পিছিয়ে এলো দরজা থেকে। তখনই পুরুষালী দেহের সাথে ধাক্কা লাগলো ওর, পিঠ ঠেকলো। চমকে উঠল তন্নি। মৃদু আর্তনাদ করে পেছন ফিরে পিছিয়ে এলো সামান্য। ওর সামনে আরহান দাঁড়িয়ে। চট করে গালের পানি মুছে নিল তন্নি। ছুটতে লাগলো নিজের রুমে। আরহান ডেকে উঠল তানহিয়াত বলে। এরপর দ্রুত পায়ে নিজের তন্নির পেছনে হাঁটলো। ততক্ষণে দরজার পাশে তাকিয়েছে আশা বেগম সহ রুমে থাকা সবাই। আরহান তন্নিকেও নজরে এসেছে, তাতেই যেন তন্নির ফুপুর মুখটা চুপসে গেল। আশা বেগম তখন দৃঢ় কণ্ঠে বলে উঠলেন, তন্নি আমার মেয়ে আপা, আমার মেয়েটাকে আমার কাছে নিতে আরহানের ঘাড়ে চাপিয়ে দিতে হবে না। সোজা রুমে এসে তন্নির দরজা আটকে দিতে লাগছিল, তখনই আরহান ঠেলে ভিতরে ঢুকলো। মেয়েটার সাথে সাথে সরে গেল, রুমের মাঝামাঝি এসে দাঁড়ালো। আরহান দরজা ভিড়িয়ে দিয়ে ফিরতেই তন্নি বলে উঠলো, আপনি কেন এসেছেন আমার রুমে? তানহিয়া, তুমি চলে যান আমার রুম থেকে, একটু জোরে কথাটা বলল তন্নি। সুপ্ত নিঃশ্বাস ছেড়ে হাতের 2 আঙ্গুলে কপাল চেপে ধরল আরহান। সেকেন্ডের মতো সময় নিয়ে ছেড়েও দেয়। এক ধাপ এগিয়ে বলে ওঠে, এমন করছো কেন তুমি? অন্যের কথায় আমাদের সুন্দর মুহূর্তগুলো নষ্ট কেন করবে হিয়া? আমি আমি আপনাকে বিয়ে করতে রাজি না অভিক। তুমি ভুলে যাচ্ছ কেন আমাদের বিয়েটা আগেই হয়ে গেছে। নাও আই এম ইয়োর হাজব্যান্ড তানহিয়াত। ভুলে যান আপনি আমাদের বিয়ে হয়েছিল। বলতে বলতে পিছিয়ে যায় তন্নি, লেগে যায় খাটের সাথে। ফের বলে ওঠে, ভুলে যান আপনি আমাকে। আমার মতো অপবিত্র নষ্ট মেয়েকে জড়াবেন না নিজের সাথে। বলেছিলাম না এসব কথা বলবে না তুমি? না বললে তো সত্যিটা মিথ্যে হয়ে যাবে না। এই ধ্রুব সত্যিটা মেনে নিন আপনি। আমি কলঙ্কিত, আমি নষ্টা। ভুলে যান, মুক্তি দিন আমাকে। তানহিয়া, চেঁচিয়ে উঠল আরহান। রাগের চোটে এগিয়েও এলো কিছুটা। ভয় পায় তন্নি, ধপ করে বসে পড়ে বিছানায়। জোরে নিঃশ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করে আরহান। নরম গলায় আদুরে কণ্ঠে ওকে ডাকে, তানহিয়া আমার কথাটা শোনো। তাতে যেন লাই পেয়ে যায় তন্নি, ভীতি কাটে। ফের কঠোর কণ্ঠে বলে ওঠে, আপনি বেরিয়ে যান আমার রুম থেকে এখনই। করবো না আমি আপনাকে বিয়ে, যাব না আমি আপনার কাছে। জেদ দেখিয়ে লাভ নেই, তুমি আমার স্ত্রী, আমার কাছে আসতেই হবে তোমাকে, কিছুতেই না। কেন নেবেন আপনি আমাকে দয়া দেখাতে? আমার মতো অপবিত্র নষ্টা মেয়েকে দয়া দেখাতে নিজের ঘরে নেবেন আপনি? যাব না আমি আপনার সাথে। অবাক হয় আরহান। তন্নি এসব কি বলছো তুমি? ভেবেই যেন কুল পায় না, অবাক কণ্ঠে বলে ওঠে, দয়া দেখাতে তোমাকে নেব? তুমি কি জানো না আমি কেন তোমাকে? হ্যাঁ জানি তো, পুরুষের চাহিদাই তো ওই একটা, নারীর দেহ। আপনিও আমাকে ওই জানোয়ারগুলোর মতনই ভোগ করার জন্য নিজের কাছে নেবেন। থমকে গেল আরহান, হতবম্বের ন্যায় তাকিয়ে রইল। শরীর কাঁপছে তার। তীব্র রাগে ফর্সা নাগের ডকা লাল হয়ে উঠেছে মুহূর্তেই। নিজেকে সংবরণ করতে পারল না। জোরে পায়ের ধাপ ফেলে এগিয়ে এলো, তানহিয়াত বলে মৃদু চেঁচিয়ে বেশ জোরেই থাপ্পড় মারল তন্নির গালে। তন্নি হেলে পড়ল বিছানায়, মুহূর্তেই কেঁদে উঠল। কিন্তু সেদিকে গুরুত্ব নেই আরহানের। মাথার পেছনে চুল খামচে ধরে রাগ কন্ট্রোল করার চেষ্টা করলো, কাটলো কিছুক্ষণ। এরপর হুট করেই এগিয়ে এসে ঝুঁকে পড়ল তন্নির দিকে। তাতে দাঁত চেপে বলে উঠল, তোমার মনে হয় তোমাকে ভোগ করার জন্য নিজের কাছে নেব? এই আরহান চৌধুরী তোমার শরীর, ছি, ভাবলে কি করে তুমি? আরে তোমার শরীরের প্রতি যদি আমার এতই লোভ থাকতো, তবে অনেক আগে নিজের পুরুষত্ব ফলাতে পারতাম, শরীরের চাহিদা মেটাতে পারতাম। শেষ কথাগুলো প্রচন্ড ক্ষোভের সাথে বলল আরহান। সরে এলো তন্নির কাছ থেকে, ওর হাত ধরে টেনে নিয়ে সোজা করে বসালো। রাগে হিস হিস করতে করতে আবারও বলল, তোমার শরীরের প্রতি লোভ থাকলে সেই কবেই নিজের দখলে নিতে পারতাম, বলো পারতাম না? বাট আমি তোমাকে ভালোবেসেছিলাম, ছুতে চেয়েছিলাম তোমার মনকে। শালার এটাই তো আমার ভুল। কি করে ভুলে গিয়েছিলাম আমি? নারী জাতি তো ছলনাময়ী। রাগে মাথা ফেটে যাচ্ছে আরহানের। এই মুহূর্তে যেন কিছু করে বসবে। ফের মাথার চুল খামচে ধরে রুম জুড়ে পায়চারি করলো, যেন রাগ কমানোর চেষ্টা। জোরে জোরে শ্বাস ফেলে রাগটা কন্ট্রোল করলো কিছুটা। তন্নি কাঁদছে।
কান্নারত কণ্ঠে ফের বলতে থাকে, আপনি ভালো কাউকে ডিজার্ভ করেন অভিক, আমাকে নয়, আমার মতো নষ্ট মেয়েকে নয়, ভুলে যান আমাকে, ভুলে যান। বিছানা গলিয়ে ফ্লোরে বসে পড়ে তন্নি। আরহানকে দাঁড়িয়ে থাকতে দেখেই যেন ওর কষ্ট হচ্ছে। এত কিছু বলার পরও মানুষটা এখানেই কেন দাঁড়িয়ে আছে ভেবেই যেন আরহানের ওপর রাগ হচ্ছে। কিঞ্চিত উত্তেজিত হয়ে পড়ল তন্নি। হাত শক্ত করে মুষ্টি ফের ফ্লোরে মেরে আবারও বলে উঠল, যাচ্ছেন না কেন আপনি? চলে যান, চলে যান এখান থেকে, ভুলে যান আমাকে। একটু সময় নিয়ে আরহান শান্ত হবার চেষ্টা করলো। কিছুটা এগিয়ে এলো তন্নির কাছে, গম্ভীর গলায় ভারী কণ্ঠে বলল, আমার কাছে আসবে না তো? মুক্তি চাই তো তোমার? আচ্ছা বেশ, আমার কাছে আসতে হবে না তোমার, দিলাম তোমাকে মুক্তি। চমকে উঠে তাকলো তন্নি। কান্না থেমে গেল ওর। শেষ কথাটা যেন বুকে গিয়ে বিঁধল ওর। ওই তো মুক্তি চাইলো আরহানের কাছে, চলে যেতে বলল, কিন্তু এখন কথাটা সহ্য করতে পারছে না কেন? এতটা কষ্ট কেন হচ্ছে ওর? ওর কষ্টটা বাড়িয়ে দিতে আরহান আবারও বলে উঠল, আমি জানি না তুমি কেন এমন করছো, কিন্তু তুমি বলছো তো, আমি সেটাই করব। আর কখনোই তোমার সামনে আসবো না তানহিয়াত, বলে এই রুম ছেড়ে বেরিয়ে গেল আরহান। শব্দ করে দরজা আটকে দিল। আরহান যেতেই বুকের ভেতরে যেন দ্বিগুণ জ্বালা হলো তন্নির। টপ টপ করে চোখের পানি ঝরতে থাকলো। হাঁটু জড়িয়ে মুখ চেপে ধরলো। কেঁদে উঠলো আবারও। ধীরে ধীরে সেই কান্নার মাত্রা অধিক থেকে অধিকতর হতে লাগলো। আরহান রুম ছেড়ে বেরিয়ে সোজা মেইন দরজার দিকে গেল। সামনে পড়লো তনুজা। ওকে দেখেই তনুজা শুধালো, আরহান কোথায় যাচ্ছ? খেতে বসো তো। আমি একটু আসছি ভাবি। ভারী কণ্ঠস্বরে কোনো রকমে কথাটা বলল আরহান। চোখ মুখ তার ভীষণ লাল, কাউকে দেখাতে চায় না। বাহিরে বেরিয়ে এলো তনুজা, আর কিছু বলার সুযোগ না দিয়ে। গাড়িতে বসেই গাড়ি স্টার্ট করলো আরহান। সিটবেল্ট বাঁধারও প্রয়োজন বোধ করলো না, ফুল স্পিডে চালিয়ে নিয়ে গেল। চোখ মুখে প্রচন্ড লাল তার, রাগ নেই, কিন্তু মনে চলছে অজানা এক ঝড়। আর মানসপটে ভেসে উঠছে তন্নির হাসিমাখা চেহারা। শক্ত মনের আরহান নিজেকে সামলাতে পারে না যেন, দলা পাকিয়ে কান্নাগুলো বেরিয়ে আসতে চায়, শুধু কাঁদে না। ছেলে মানুষের তো কাঁদতে নেই, কাঁদল না আরহান। বিড়বিড় করে শুধু বলে উঠল, দেরিতে আসা জিনিস নাকি দীর্ঘক্ষণ থাকে। তুমিও তো আমার জীবনে দেরিতে আসলে, ভালোবাসাতে শেখালে, কিন্তু আমার ভালোবাসাগুলো নিজের নামে নিয়ে এত কেন তাড়াতাড়ি পালিয়ে গেলে? সময় পেরিয়ে যায়। আরহান একইভাবে ড্রাইভ করতে থাকে। হঠাৎ গাড়ির গতি কমিয়ে আনে মোবাইলের শব্দে। তন্নির মেসেজ। সিন করবে না ভাবলেও মেসেজ দেখে সিন করেই ফেললো। এক হাতে মোবাইল ধরে শুধাতে লাগলো মেয়েটার কথা, অভিক, এই অভিক, আপনাকে খুব কষ্ট দিয়ে ফেলেছি তাই না? খুব কষ্ট হচ্ছে আপনার, কিন্তু বিশ্বাস করুন, আপনার থেকেও যে আমার দ্বিগুণ কষ্ট হচ্ছে। কি করে পারলাম আমি আপনাকে কষ্ট দিতে? আপনি প্লিজ কষ্ট পাবেন না। আমার মতো একটা তুচ্ছ মেয়ের কথায় আপনার কষ্ট পাওয়া শোভা পায় না। অভিক, আপনি না খুব ভালোবাসতে পারেন, কিন্তু আমার ভাগ্যে না আপনার সেই ভালোবাসাটা নেই। কেন ভালোবাসবেন আপনি আমায়? ভালোবেসে স্ত্রীর মর্যাদা দিলেন, অথচ আমি সেই মর্যাদা রক্ষা করতে পারলাম না আপনার স্ত্রীর সম্মান রাখতে। আপনাকে কিছুই দিতে পারলাম না। এই না দেবার প্রাপ্তিতে আমার যে ভীষণ লজ্জা হয়। আরহানের গাড়ির স্পিড কমিয়ে এসেছে ততক্ষণে, এবার থামিয়েই দিল। ওপেন করলো দ্বিতীয় ভয়েস। অভিক, এই লজ্জা নিয়ে বাঁচতে যে আমার ভীষণ কষ্ট হচ্ছে। মরে গেছি আমি সেদিনই, যেদিন ওই ছেলেগুলো আমার শরীরটা ছিন্ন বিচ্ছিন্ন করে ভোগ করতে থাকলো। জানেন, তখন বারবার আপনার চেহারা আমার সামনে ভেসে উঠেছিল। মনে হচ্ছিল আপনি ছাড়া এই সব কিছু মিথ্যা হয়ে যাক, কিন্তু না, আমি সেদিনই মরে গিয়েছি। মরে গেছে আমার মন। তাহলে এই নোংরা অপবিত্র দেহটা রেখে কি লাভ বলুন? শেষ কথাটায় কিঞ্চিত চমকে উঠল আরহান। সময় নিয়ে এবার শেষ ভয়েসটা ওপেন করলো। ভেসে এলো তন্নির গলা। আমি তো আপনাকে ছাড়া বাঁচতে পারবো না অভিক, অথচ দেখুন না, আপনার কাছেও যেতে পারবো না। তাই মনের সাথে এবার না হয় শরীরটারও মৃত্যু হোক। আপনি ভালো থাকুন অভিক, আমাকে ভুলে গিয়ে ভালো থাকুন। হতভম্ব হয়ে বসে রইল আরহান। মুহূর্তে যেন ওর মাথায় কাজ করা বন্ধ করে দিল। কল দিল তন্নির নাম্বারে। রিং বেজে বেজে থেমে যায়, কিন্তু অপর পাশে হতে তন্নি রিসিভ করে না। দিকশূন্য আরহান মুহূর্তেই গাড়ি ঘুরিয়ে নেয়। আগের চেয়েও জোরে গাড়ি চালাতে শুরু করে। এক হাত স্টিয়ারিং এ, অপর হাতে মোবাইল আরহানের। তন্নি কল তুলছে না। মেয়েটা কি সত্যিই কিছু করে বসলো? দিশেহারা আরহান তখন তনুজাকে মোবাইলে কল দেয়। 1-2 করে তৃতীয়বার কল রিসিভ হলো। তনুজা কিছু বলতেই আরহান হন্তদন্ত হয়ে বলে উঠল, ভাবি তানহিয়াত কোথায়? ও তো রুমেই আছে, কি হয়েছে? আর তুমি কোথায় আরহান? এখানে তো সবাই, ভাবি এক্ষুনি রুমে যাও, দেখো কি করছে। অবাক হয়ে তনুজা ফের কিছু বলতে চায়। আরহান উত্তেজিত, তনুজাকে বাধ্য করেই যেতে বলে। সে তন্নির রুমের সামনে যায়, দরজা ঠেলে, কিন্তু বন্ধ। বলে ওঠে, দরজা তো ভেতর থেকে বন্ধ। তন্নি, ওকে আটকাও ভাবি, ওকে আটকাও। আই থিঙ্ক শি ইজ ট্রাইং টু সুইসাইড। গাড়ি থামিয়েই আরহান ছুটে গেল বাসার ভেতর। সোজা গিয়ে থামলো তন্নির রুমের সামনে। বাসার অবস্থা ভয়াবহ। দরজা খোলার চেষ্টা করছে সবাই। সায়রা বেগম কান্নাকাটি করছে। তনুজা, আশা বেগম সহ বাকিরা আকুতি করছে তন্নিকে দরজা খোলার জন্য। আরহান কাউকে দেখলো না যেন, ছুটে গিয়ে নিজেও দরজা খোলার চেষ্টা করলো। কিছুটা সময় পর সফল হলো। হুড়মুড় করে ভেতরে ঢুকলো সবাই। তন্নিকে দেখলো খাটের সাথে মাথা ঠেকিয়ে হাত পা ছড়িয়ে ফ্লোরে বসে আছে। তাকিয়ে আছে পিটপিট চোখে।
পাশেই পড়ে আছে মোবাইল। আরহানকে দেখেই হাসি ফুটলো ওর ঠোঁটে। আরহান ছুটে এসে ওকে ধরলো, গালে হাত রেখে ডাকতে থাকলো তানহিয়াত বলে। ঠিক ওই মুহূর্তে তন্নির চোখে ভেসে উঠলো ওই রাতের ঘটনা। ছেলেটা থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করছিল তন্নি, ধাক্কা দিয়ে ছুটেও গিয়েছিল, কিন্তু ওকে ধরে ফেলে ছেলেটা। তন্নির কোমর জড়িয়ে সারা মুখে ঠোঁট ছোঁয়ায়, কি বিচ্ছিরি সেই ছোঁয়া। ছটফট করে ওঠেও, নিজেকে বাঁচানোর আকুতি করে, কিন্তু ছেলেটা শোনার নয়। ধীরে ধীরে আরো গভীর করতে থাকে স্পর্শগুলো। তন্নির চোখে ভেসে ওঠে আরহানের চেহারা, অশ্রু গড়াতে থাকে অনবরত। আরহানের কাছে এসে স্পর্শ করায় সেই রাতের ঘটনায় যেন স্পষ্ট হলো তন্নির। আধো জ্ঞানশূন্য তন্নির ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আরহানকে, বলতে থাকে, ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন, বাসায় যাব আমি, আমাকে ছোবেন না। আরহান ওকে বুকে টেনে নেয়, গালে হাত দিয়ে ডেকে উঠে বলে, কি করছো তুমি? এই তানহিয়াত, কি খেয়েছো? তন্নি উত্তেজিত, শুধু বাঁচার চেষ্টায় নানান কিছু বলে যাচ্ছে। মস্তিষ্কে গেঁথে যাচ্ছে সেই ঘটনা, বারংবার মনে হচ্ছে আবারও পুনরাবৃত্তি হতে চলেছে যেন। ও বাঁচাতে পারবে না নিজেকে। আরহান ঠিকই বুঝলো ওর মানসিক অবস্থা, কিন্তু ও কোনো কথাই শুনতে চাইল না। এই মুহূর্তে শুধুই তন্নির জীবন বাঁচানো প্রয়োজন। তন্নির মুখ থেকে সাদা থুতুর মতো কিছু বেরিয়ে আসতে লাগলো। রুমে থাকা প্রতিটি মানুষই তখন উত্তেজিত। আরহান কোনো কিছু পরোয়া করলো না, সাপটে জড়িয়ে কোলে তুলে নিল। কোনো রকমে শুধু মুখ ফুটে উচ্চারণ করলো, ওকে এখনই হসপিটালে নিতে হবে। তো এই পর্বটা এখানেই শেষ করলাম। একটা কথা, ভিউয়ের তুলনায় সাবস্ক্রাইব কম, এমন হলে তো নেক্সট পার্ট করার ইচ্ছেই থাকবে না। সবাই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।